সানসেট একাডেমি আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যে সিরিজটা করছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। আর আজকে আমাদের যেটা ক্লাস নম্বর সেটা হচ্ছে 6। আজকে যে 6 নম্বর ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ এবং তার সঙ্গে মগধের ইতিহাস। মগধের ইতিহাস আমরা পুরোপুরি যাব না, আমরা কিছু জায়গা আছে সেটা আলোচনা করব, যার মধ্যে হচ্ছে হর্যঙ্ক বংশ, শিশুনাথ বংশ এবং হচ্ছে নন্দ বংশ, এই 3টি বংশ নিয়ে আর ষোড়শ মহাজন পদ নিয়ে কিন্তু আমাদের আজকের এই কোশ্চেন আলোচনা। আজকে মোটামুটি 28টা মতো প্রশ্ন আছে, তার মধ্যে সবাই কত পেয়েছো সেটা একবার কমেন্টে জানাবে। আর এটা জেনুইন ভাবে করবে, কোনো লুকাছুপি করবে না, কে কত পেয়েছে জেনুইন ভাবে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন আমরা যদি যাই, যে নিম্নলিখিত কোন গ্রন্থটিতে ষোড়শ মহাজন পদের তালিকা পাওয়া যায়? জাতক, থেরিগাথা, অঙ্গুত্তর নিকায়া নাকি মহাভারত? অঙ্গুত্তর নিকায়াতে যদি অসুবিধা হয় তাহলে ইংলিশটা যদি লিখে দিই আঙ্গুত্তারা নিকায়া, ঠিক আছে? আচ্ছা, সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে কিন্তু হচ্ছে অঙ্গুত্তরা নিকায়। এই অঙ্গুত্তরা নিকায় ছিল কিন্তু একটা হচ্ছে বৌদ্ধ স্ক্রিপচার, ঠিক আছে? আর এছাড়াও এই যে জাতকটিকে যদি বলে দিই তাহলে হচ্ছে বৌদ্ধের পূর্বজন্মের কাহিনীটা, এটা হচ্ছে সেটা জাতক। আর আরেকটা জায়গা থেকে ষোড়শ মহাজন পদের ব্যাপারে জানা যায়, সেটা হচ্ছে কিন্তু ভগবতী সূত্র, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন চলে যায়, 2 নম্বর প্রশ্ন। উত্তরতম মহাজনপদ কোনটি? উত্তরতম মহাজনপদ কোনটি? কম্বোজ, গান্ধার, অশোক নাকি অঙ্গ? আচ্ছা, আমরা যদি দেখি নর্থ, সাউথ, ইস্ট আর হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? উত্তরতম মহাজনপদের কথা যদি বলি তাহলে সঠিক উত্তরটি যাবে কিন্তু কম্বোজ। এই কম্বোজটি হচ্ছে কিন্তু নর্দার্ন, ঠিক আছে? আচ্ছা, গান্ধার গান্ধার হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমতম। এখানে যে 4টি অপশন আছে, 4টি কিন্তু চারদিকের আর কি, ঠিক আছে? অশোক, এই অশোকটি হচ্ছে কিন্তু আমাদের দক্ষিণতম। আর অঙ্গ, এটি হচ্ছে কিন্তু আমাদের পূর্বতম, ঠিক আছে? মনে হচ্ছে অঙ্গ একটা বঙ্গ একটা আছে আমাদের, যেমন বঙ্গ পূর্ব দিকে, সেটা অঙ্গ, ঠিক আছে? অশোক হচ্ছে দক্ষিণতম, ঠিক আছে? গান্ধার যেহেতু আফগানিস্তানে, তাহলে বুঝতে পারছো একটা মোটামুটি পশ্চিম দিকে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে ব্যাপার। 3 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। কোন দুটি নদীর মধ্যে তক্ষশিলা অবস্থিত ছিল? সিন্ধু ও ঝিলাম ও চেনাব ও রাভি নাকি রাভি ও বিপাশা? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু ও ঝিলাম, ঠিক আছে? এখানে আর কিছু বলার নেই, পরবর্তী প্রশ্ন চলে যাই। প্রাচীনকালে অযোধ্যা যে নামে পরিচিত ছিল? বৎস, কোশল, অবন্তী, সুরসেন? কোশ্চেনটা যদি বুঝতে না পারো তাহলে আরেকবার বলছি। প্রাচীনকালে অযোধ্যা কি নামে পরিচিত ছিল, মানে বর্তমানে যে জায়গাটা সেটা হচ্ছে অযোধ্যা। প্রাচীনকালে যে মহাজনপদ ছিল সেই সময় এই জায়গাটার নাম কি ছিল, সেটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি তাহলে প্রাচীনকাল অযোধ্যা যে নামে পরিচিত ছিল সেটি হচ্ছে কিন্তু কৌশল, ঠিক আছে? কৌশলের বর্তমান নাম হচ্ছে অযোধ্যা। বাকিগুলোকে যদি আমরা দেখে নিই, বৎসর বর্তমান নাম হচ্ছে কিন্তু এলাহাবাদ, ঠিক আছে? অবন্তীর যদি দেখি, অবন্তীর বর্তমান নাম হচ্ছে মালব, ঠিক আছে? আর সুরসেনের বর্তমান নাম যদি দেখি তাহলে হচ্ছে কিন্তু মথুরা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো চলো পরবর্তী প্রশ্ন চলে যায়। নিচের কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল? সোজা কথায় বলতে গেলে অঙ্গ রাজধানী কোনটা ছিল? তক্ষশিলা, বৈশালী, চম্পা নাকি উজ্জয়িনী? চম্পাকে আর একটি কথা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে চম্পা নগরী, তাই তো? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই চম্পা বা চম্পানগরী ছিল কিন্তু অঙ্গের রাজধানী, ঠিক আছে? বাকিগুলো কার রাজধানী ছিল যদি দেখি, তক্ষশিলার রাজধানী ছিল হচ্ছে কিন্তু গান্ধারের, ঠিক আছে? বৈশালের রাজধানী ছিল হচ্ছে ব্রিজির, ঠিক আছে? আর উজ্জয়িনী ছিল কিন্তু হচ্ছে অবন্তীর, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই, 6 নম্বর প্রশ্ন। গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদ কোনটি? কোশ্চেনটা আরেকবার ভালো করে দেখো। গোদাবরী মানে কি আমাদের দক্ষিণের নদী, ঠিক আছে? গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদ কোনটি? বৎস, অবন্তী, কম্বোজ, অশোক? আমরা একটু আগে কি পড়লাম, যে অশোক হচ্ছে আমাদের ভারতের দক্ষিণতম মহাজনপদ ছিল, ঠিক আছে? তাহলে গোদাবরী যেহেতু দক্ষিণে, এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে কিন্তু অশোকই, ঠিক আছে? আরেক সময় অনেক সময় কোশ্চেন করে যে শুধুমাত্র গোদাবরী নদীর তীরে বলে, প্রশ্নটা থাকে না, প্রশ্নটা থাকে এরকম হবে যে গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝের মহাজনপদ, ঠিক আছে? এইরকম ভাবে কিন্তু প্রশ্ন থাকে, সেম উত্তরটা কিন্তু হয়ে যাবে অশোকে, ঠিক আছে? তো অশোক কিন্তু গোদাবরী ও কৃষ্ণ নদীর মাঝে এবং গোদাবরী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা চলো 7 নম্বর প্রশ্ন চলে যাই। পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী ছিল কোনটি? বৈশালী, পাটলিপুত্র,
রাজগৃহ নাকি বারাণসী? এখানে যদি আমরা দেখি তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু রাজগৃহ। ঠিক আছে, তাহলে পৌরাণিক ভারতের মগধের প্রথম রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ। ঠিক আছে, আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন চলে যাব 8 নম্বর প্রশ্ন। সেনিক কার উপাধি ছিল? সেনিক উপাধি ছিল কার? বিম্বিসার, অজাতশত্রু, অশোক নাকি বিন্দুসার? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসারের সাথে অজাতশত্রুর টাইটেলটা নিয়ে অনেক সময় কনফিউশন লাগে, একটা সেনিক আর একটা হচ্ছে কুনিক। বিম্বিসারের হচ্ছে সেনিক, আর হচ্ছে আমাদের অজাতশত্রুর ক্ষেত্রে যদি দেখি সেটি হচ্ছে কিন্তু কুনিক। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। নন্দ বংশের পর কোন বংশ মগধের রাজত্ব করেছিল? 9 নম্বর প্রশ্ন আমরা আবার শুরু করছি। ঠিক আছে, নন্দ বংশের পর কোন বংশ মগধের রাজত্ব করেছিল? মৌর্য, গুপ্ত, শুঙ্গ নাকি কুষাণ? এখানে নন্দ বংশের পর যদি বলি তাহলে হচ্ছে মৌর্য। আমরা যদি মগধের পরপর বংশগুলো দেখি তাহলে প্রথমে হচ্ছে অর্জঙ্ক বংশ। ঠিক আছে, তারপরে আসলো হচ্ছে আমাদের শিশুনাগ, তারপরে আসলো হচ্ছে আমাদের নন্দ, তাই তো, তারপরে আসে মৌর্য, পদ বাকি পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে? অশোক, উদয়ন, বিম্বিসার নাকি মহাপদ্ম নন্দ? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হচ্ছে উদয়ন। ঠিক আছে, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে হয়ে যাচ্ছে উদয়ন, কিন্তু যদি বলা হয় পাটলিপুত্র শহরে প্রথম হচ্ছে স্থায়ী রাজধানী, তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে আমাদের কালাশোক। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কালাশোক, যে হচ্ছে পাটলিপুত্রের প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন চলে যাব। রথ মুসল এবং মহাশিলা কণ্টক যুদ্ধাস্ত্রের সূচনা করেছিলেন কে? বিম্বিসার, অজাতশত্রু, প্রসেনজিৎ নাকি শিশুনাগ? এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অজাতশত্রু। ঠিক আছে, আচ্ছা রথ মুসল আর মহাশিলা কণ্টক এই দুটো যদি কি বলি তাহলে এই যে রথ মুসল এটা ছিল এক ধরনের রথ, যেটি হচ্ছে আমাদের গণহত্যার জন্য প্রস্তুত ছিল, গণহত্যার রথ। ঠিক আছে, গণহত্যার জন্য প্রস্তুত করা হয়েছিল এই রথটি। আর মহাশিলা কণ্টক যেটি, এটা ছিল আমার এক ধরনের মানে কি বলবো, যুদ্ধ ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ অস্ত্র, যেটি তোমার হচ্ছে পাথর ছুটতো। ঠিক আছে, এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা থেকে কিন্তু পাথর ছুড়ো ছুড়ো বেরোতো, বা যুদ্ধের সময় পাথর ছোড়ার জন্য এটা ব্যবহার করা হতো। ঠিক আছে, আচ্ছা অনেক সময় প্রশ্ন পড়ে অজাতশত্রু ছিল, সেই অজাতশত্রুর মন্ত্রীর নাম কি? অজাতশত্রু যদি মন্ত্রীকে দেখি আমরা, মন্ত্রীর নাম ছিল হচ্ছে বাসসাকর, এরকম একটা নাম। ঠিক আছে, ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। নিম্নলিখিত কোন মহাজন পদটি প্রজাতান্ত্রিক ছিল? গান্ধার, চেদি, অবন্তী নাকি মল্ল? এখানে যদি আমরা সঠিক উত্তর দেখি তাহলে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের মল্ল। ঠিক আছে, এর সাথে সাথে আরো একটি মহাজন পদ আমাদের কি বলছে প্রজাতান্ত্রিক ছিল, সেটি হচ্ছে কিন্তু মল্ল এবং ব্রিজি। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। আলেকজান্ডার কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন? ঠিক আছে, অজাতশত্রু, ধননন্দ, বিম্বিসার নাকি মহাপদ্মনন্দ? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের ধননন্দ। ধননন্দের আমলে কিন্তু সে আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করে। প্রথম ভারত আক্রমণ করেন কত যদি বলি সাল, তাহলে কিন্তু হচ্ছে 327 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, আচ্ছা আর একটি প্রশ্ন থাকে যদিও বা ভূগোলের প্রশ্ন। ঠিক আছে, এখানে একটা জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে কোন গিরিপথ দিয়ে আলেকজান্ডার ভারতে প্রবেশ করে? সেটা হচ্ছে কিন্তু খাইবার গিরিপথ। ঠিক আছে, খাইবার গিরিপথ। আমার হাতে লেখা অতিরিক্ত খারাপ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, তো যাই হোক এটা হচ্ছে খাইবার গিরিপথ দিয়ে ছিল। আচ্ছা এই যে আলেকজান্ডার যেহেতু ধননন্দের টাইমে ছিল, আলেকজান্ডারের কয়েকটা প্রশ্ন আমি করে দিচ্ছি এখানে। ঠিক আছে, চলো 14 প্রশ্ন। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল? অম্বি, পুরু, মহাপদ্মনন্দ নাকি কোনোটি নাই? এখানে কিন্তু কঠোর প্রতিরোধ, প্রতিরোধ যদি করার কথা হয় তাহলে হবে কিন্তু হচ্ছে পুরু। ঠিক আছে, এই পুরু কিন্তু তার সাথে কিন্তু যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, যুদ্ধের সময় কি মানে কোথায় হয়েছিল না হয়েছিল সে ব্যাপারে পরে প্রশ্ন আছে, সেটা নিয়ে আলোচনা করছি। এখানে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে অম্বিকে নিয়ে। অম্বি যে হয়েছিল প্রথম কিন্তু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিল। ঠিক আছে, অনেক সময় তাকে এই ঘটনাটাকে কিন্তু প্রথম দেশদ্রোহিতার ঘটনাও আহ বলা হয়ে থাকে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই। আলেকজান্ডার
পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল? সিন্ধু, ঝিলাম, চন্দ্রভাগা নাকি ইরাবতী? আলেকজান্ডার পুরু যে নদীর তীরে যুদ্ধটি করেছিল সেই নদীটির নাম হচ্ছে ঝিলাম। ঝিলাম বা অপর নাম কি? অপর নাম হচ্ছে কিন্তু বিতস্তা। ঠিক আছে। আরেকটা কথা মজাদার বিষয়, সেটা হচ্ছে গ্রিকরা এই নদীকে কি বলতো? গ্রিকরা এই নদীকে বলতো হচ্ছে হিদাসপাস। ঠিক আছে। আচ্ছা, হিদাসপাস এই যে নামটা, এই নামটা থেকে যদি তোমার মনে হয় যে মানে কি বলবো এটাকে, এই নামটা থেকে কোনো প্রশ্ন মনে আসছে তাহলে একটু মনে করো, আমি কয়েকটা কোশ্চেন পরেই এই হিদাসপাস নিয়ে আর একটা কোশ্চেন করাচ্ছি। ঠিক আছে। আলেকজান্ডার কতদিন ভারতে ছিল? 13 মাস, 17 মাস, 19 মাস নাকি 21 মাস? এখানে এটা সোজা প্রশ্ন, এটা হচ্ছে 19 মাস। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন বলে দিই, আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল? আগের দিন করিয়েছি আমরা। আলেকজান্ডারের ঘোড়ার নাম বুকে কেলাস, তাই তো? চলো পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। 17 নম্বর প্রশ্ন, তাই তো? এই তো যে প্রশ্ন বলছিলাম, হিদাসপিসের যুদ্ধ, ওখানে কথা ছিল পুরুষ সাথে যে যুদ্ধ সেটি তাহলে হিদাসপিসের যুদ্ধ। গ্রিকরা আমাদের ঝিলম নদীকে বলতো হিদাসপিস। ঠিক আছে। সেই হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়? কার সঙ্গে হয় সে তো জানা কথা, আলেকজান্ডার ভার্সেস পুরু। ঠিক আছে। কত সালে হয়? 327, 326, 325 নাকি 323 খ্রিস্টপূর্বাব্দ? সবগুলো অবশ্য খ্রিস্টপূর্বাব্দ। এখানে কিন্তু সঠিক উত্তর 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয় ঝিলাম বা বিতস্তা নদীর তীরে। ঝিলাম নদীকে গ্রিকরা বলতো হিদাসপিস, তাই যুদ্ধের নাম হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। ঠিক আছে। কার মধ্যে হয়েছিল? আলেকজান্ডার এবং তুরুর মধ্যে। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন চলে যায়। খ্রিস্টপূর্ব 6শ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য, পৃথিবীর প্রধান প্রজাতান্ত্রিক রাজ্য, বৈশালী, এথেন্স, স্পার্টা নাকি পাটলিপুত্র? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বৈশালী। এবার যদি মনে হয় যে ষোড়শ মহাজন পদের মধ্যে বৈশালীকে তো দেখিনি, তাহলে এই যে বৈশালী, সেই বৈশালীটা হচ্ছে কার রাজধানী? আগে হিস্টোরিক কোশ্চেনও করেছি, সেটা হচ্ছে কিন্তু ব্রিজের রাজধানী। ব্রিজের রাজধানী যে বৈশালী, সেটা হচ্ছে ষষ্ঠ থেকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন চলে যায়। নন্দ রাজবংশ ছিল প্রথম অব্রাহ্মণ, ব্রাহ্মণ, অক্ষত্রিয় নাকি কোনোটি নয়? এখানে হবে নন্দ বংশ ছিল প্রথম অক্ষত্রিয়। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখবে সর্বক্ষত্রিয়চ্ছেদা বা সর্বক্ষত্রান্ত এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা দেখি যে কোন রাজাকে বলা হয়। দেখবে আমাদের এই নিয়ে পরবর্তী প্রশ্ন আছে, সেটা তখন আলোচনা করছি। কিন্তু দেখবে নন্দ রাজবংশ কিন্তু অক্ষত্রিয় রাজবংশ। ঠিক আছে। আচ্ছা, 20 প্রশ্ন, কোন মহাজন পদে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা যান? আগের দিন আমরা একটা প্রশ্ন করেছিলাম যে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই কার সময় মারা যান? সেই উত্তরটা কি হয়েছিল? সেই উত্তরটা হয়েছিল যে অজাত শত্রু। ঠিক আছে। অজাত শত্রুর আমলে কিন্তু এরা দুজনে মারা যায়। ঠিক আছে। এবার প্রশ্ন আছে কোন মহাজন পদে মারা যায়? ঠিক আছে। কোন এলাকায় তারা দুজনে মারা যায়? ঠিক আছে কি? মগধ, ব্রিজি, অবন্তী নাকি মল্ল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু মল্ল। ঠিক আছে। আচ্ছা, মল্লর মধ্যে যে মানে আমরা যদি দেখি, ঠিক আছে, মল্লর রাজধানী যেটাকে আমরা বললি, ঠিক আছে, মানে বর্তমান অবস্থা যদি বলি, মল্লের বর্তমান অবস্থা হচ্ছে কিন্তু গোরখপুর। ঠিক আছে। গোরখপুর। আর এই মল্ল দুটো রাজধানী ছিল। ঠিক আছে। দুটো রাজধানী বা মেন শহর, একটা হচ্ছে কুশীনগর, সরি কুশীনগর, আর একটা কি পাবা। কুশীনগরে কে মারা যায়? বুদ্ধ। পাওয়াতে কে মারা যায়? জৈন, মানে জৈন বলতে মহাবীর। ঠিক আছে। আচ্ছা, এগুলো যদি একবার দেখে দিই যে এর বর্তমান যে জায়গা সেগুলো কোথায়? মগধের, মগধ আছে বিহারে, ব্রিজি আছে বিহারে, বিহার অবশ্য উত্তর বিহার এটা। ঠিক আছে। আর অবন্তী যদি বলি, অবন্তী হচ্ছে কিন্তু মালব। ঠিক আছে। এই এলাকাগুলো। ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে জায়গাটা কি। ঠিক আছে। দুজন মারা যায় অজাতশত্রু টাইমে, দুজনে মারা যায় মল্ল মদনপদের মধ্যে। তার মধ্যে এদের রাজধানী মানে বর্তমান অবস্থা সেটা হচ্ছে গোরখপুর, এবং সেখানকার দুটি মেন যে জায়গা সেটি একটা ছিল কুশীনগর, একটা হচ্ছে পাবা। কুশীনগরে মারা যায় গৌতম বুদ্ধ, পাবাতে মারা যায় হচ্ছে মহাবীর জৈন। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, হর্যঙ্ক বংশের শেষ রাজা, হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ নাকি নাগদশক? আমরা জানি বিম্বিসার ছিল প্রথম হর্যঙ্কর রাজা, বিম্বিসারের পরে বসেছিল অজাতশত্রু, তাহলে এই দুটো হবে না। শিশুনাগ, নাগদশক। শিশুনাগ ছিল শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের? আমাদের হয়েছে নাগদশক। আচ্ছা, মজার বিষয় হলো এই নাগদশককে হত্যা করে শিশুনাগ, সেই শিশুনাগ শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করে। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন চলে যাই আমরা। পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়? দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? ধননন্দ,
মহাপদ্মনন্দ, কালাশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দকে বলা হয়ে থাকে পুরাণে দ্বিতীয় পরশুরাম। আরো দু একটা আমাদের উপাধি আছে, যেটাকে ওকে বলা হয়ে থাকতো কিন্তু একরাট বা ইকরাট, যেটা বলা হয় মানে সম্রাট, যেটা সেটাও বলা হয়ে থাকে। আচ্ছা, আর একটা বলা হয়ে থাকে পালি, পালি আমাদের যে গ্রন্থ আছে সেই গ্রন্থ অনুযায়ী উগ্র সেন, ঠিক আছে, এটাও বলা হয়ে থাকে উগ্রসেন, একরাট বা সম্রাট। আরো দুটি টাইটেল আছে, সেই দুটি নিয়ে আমি একটু পরবর্তীতে আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, ধননন্দকে কি বলা হতো? ধননন্দকে বলা হতো হচ্ছে অ্যাগ্রামিস, ঠিক আছে, এ জি আর এ এম ডবল, সরি, এ জি আর এ এম ডবল এম ই এস, অ্যাগ্রামিস বা জ্যান্ড্রামিস, জ্যান্ড্রামিস বা অ্যাগ্রামিস বা জ্যান্ড্রামিস বলা হয়ে থাকে। আচ্ছা, একটু আগে বললাম যে অক্ষত্রিয় বংশ হচ্ছে নন্দ বংশ, সেজন্য এদেরকে কিন্তু বলা হয় আনান্তা কুলা, ঠিক আছে, এটা কিন্তু এদের বংশকে বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি চলে যাই, কারা রাজত্বকালে বৈশালীতে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল? বৌদ্ধ যে আমাদের কাউন্সিল, সেই কাউন্সিলটা হয়েছিল, ঠিক আছে, বৌদ্ধ সভা। কালাশোক, অজাতশত্রু, অশোক নাকি শিশুনাগ? এখানে যদি দেখি আমরা দ্বিতীয়টি, ঠিক আছে, প্রথমটি কার টাইমে হয়েছিল? প্রথমটি হয়েছিল আমাদের হচ্ছে অজাতশত্রুর টাইমে, তাই তো। সেকেন্ড কার টাইমে হয়েছিল? সেকেন্ডটি হয়েছিল কিন্তু কালাশোকের টাইমে, ঠিক আছে। আর থার্ড হয়েছিল অশোকের টাইমে, ঠিক আছে। ফোর্থ আর যাচ্ছি না, যেহেতু এখানে শিশুনাগ আছে, ঠিক আছে। কালাশোক এ হচ্ছে আমাদের সেকেন্ড, তাই তো। সেকেন্ড কোথায় হয়েছিল? বৈশালীতে। কততে হয়েছিল? 383 খ্রিস্টপূর্বাব্দ। ফার্স্ট কোথায় হয়েছিল? আমাদের অজাতশত্রু করেছিল কততে? 483 বিসিতে, সরি 483 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। কোথায় করেছিল? রাজগৃহতে, ঠিক আছে, ঠিক আছে তো। থার্ড কোথায় করেছিল? থার্ড আমাদের হয়েছিল হচ্ছে কত? 250 বিসিতে। কোথায় হয়েছিল? পাটলিপুত্র, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে প্রশ্ন। আচ্ছা, যদি চতুর্থ কথা বলি, চতুর্থটা কোথায় ছিল? চতুর্থটা করেছিল কে? কনিষ্ক। কতত্ব করেছিল? 78 এডি, ঠিক আছে। কোথায় করেছিল? কাশ্মীর বা জলন্ধরে, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। মহাজন পদের যুগে বর্তমান দিল্লির কি নাম ছিল? বর্তমান দিল্লির কি নাম ছিল? কাশী, কুরু, কম্বোজ নাকি কোশল? এখানে কিন্তু আমরা সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের কুরু, ঠিক আছে, সরি। বাকিগুলোর ব্যাপারে কিন্তু একটু আগে আলোচনা করে নিয়েছি, তাই সেগুলো আর আলোচনা করছি না, ঠিক আছে। পরবর্তী চলে যাই। মগধরাজ বিম্বিসারের ব্যক্তিগত রাজবৈদ্যের নাম কি? মগধরাজ বিম্বিসারের ব্যক্তিগত রাজবৈদ্যের নাম সুশ্রুত, জীবক, চরক নাকি ধনন্তরী? ঠিক আছে, আমরা সঠিক জানি এটা হচ্ছে কি জীবক বা জীবাকা যেটা বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন হচ্ছে, জীবকাকে কার কাছে পাঠিয়েছিল? পাঠিয়েছিল হচ্ছে কি অবন্তীর রাজা, অবন্তীর রাজা পুরোদত্তার কাছে, ঠিক আছে। কি রোগ হয়েছিল এই পুরোদত্তার? সেটা কি জন্ডিস, তাই তো, জন্ডিস হয়েছিল, ঠিক আছে, পুরোদত্তার কাছে পাঠিয়েছিল, ঠিক আছে। এ হচ্ছে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। গঙ্গা ও সোন নদীর পবিত্র সঙ্গমস্থলে নিচের কোন প্রাচীন নগরটি গড়ে ওঠে? বারাণসী, পাটলিপুত্র, রাজগৃহ নাকি কানপুর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের হচ্ছে গঙ্গা ও সোন নদীর ক্ষেত্রে উপরে হচ্ছে পাটলিপুত্র, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যাই। প্রাচীন ভারতে নন্দ পাত্রামণি নামক পরিমাপ বা ওজন পদ্ধতি কে প্রবর্তন করেছিলেন? মহাপদ্মনন্দ, ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বিম্বিসার? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ধননন্দ, ঠিক আছে। আচ্ছা, সর্বক্ষত্রান্তক উপাধিটি ধারণ করেছিলেন কে? আমরা আগে বলেছিলাম যে নন্দরা ছিল হচ্ছে আমাদের অক্ষত্রিয়, ঠিক আছে, তারা কিন্তু ক্ষত্রিয়দেরকে ধ্বংস করেছিল। অন্যান্য যারা ক্ষত্রিয় আছে তাদেরকে কিন্তু সে ধ্বংস করেছিল, তাদের রাজারা। তাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ সর্বক্ষত্রান্তক যাকে বলা হয়, সে কে? ধনন্দ, শিশুনাগ, অজাতশত্রু নাকি মহাপদ্মনন্দ? সঠিক উত্তরটা কিন্তু মহাপদ্মনন্দ, তাকে সর্ব
অত্যাত্মক বলা হয়। এছাড়াও যেটা বলা হয় সেটা বলা মানে মহাপদ্মনন্দকে আরেকটা বলা হয়, সেটা হচ্ছে সর্বক্ষত্রিয় সত্তা। ঠিক আছে? এটাও কিন্তু বলা হয়ে থাকে আমাদের মহাপদ্মনন্দকে। তো যাই হোক, এর মাধ্যমে আমাদের কিন্তু যে ক্লাস, সেই ক্লাসটি শেষ হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকে কোশ্চেন কটা করলাম আমরা? কোশ্চেন করলাম হচ্ছে 28টা। 28টার মধ্যে কত পেলে সেটা কিন্তু জেনুইনলি আমাদের কমেন্ট করে জানাও। আর এই ক্লাসটা, এই সিরিজটা যেটা আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপর করছি, ঠিক আছে? অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপর যে চ্যাপ্টার ওয়াইজ ডিটেল এমসিকিউ করছি, সেটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আজকে কিন্তু দেখতে বেশ 6টা ক্লাস হয়ে গেল। নেক্সট ক্লাস আছে কিন্তু আমাদের যেটা ক্লাস 7, সেটা হচ্ছে মৌর্য বংশ। ঠিক আছে? মৌর্য নিয়ে তোমাদের মৌর্য বংশটা পড়ে এসো। নেক্সট দিন ক্লাসে কিন্তু আলোচনা করবো আমরা মৌর্য নিয়ে ডিটেলস এমসিকিউ। ঠিক আছে? তো যাক, এখানে আমরা ক্লাসটি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করো। বাই।